কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যারা ক্লাইমেটোলজি বিষয়টা নিয়ে পড়াশোনা করছো, জিওগ্রাফি নিয়ে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাতে আমরা মনসুন বা মৌসুমী বায়ু সম্বন্ধে বিস্তারিত জানবো। মনসুন বা মৌসুমী বায়ু চ্যাপ্টারটা তোমাদের ক্লাইমেটোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওইখান থেকে তোমাদের 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক বিভিন্ন ভাবে প্রশ্ন এসে থাকে। তাই তোমাদের এই চ্যাপ্টারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারটা বুঝতে প্রায়শই বিভিন্ন ছাত্রছাত্রীর খুব সমস্যা হয়, কারণ মৌসুমী বায়ু চ্যাপ্টারটা ঠিক কঠিন নয়, কিন্তু খুব জটিল বা ঘিচিমিচি। অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় একসঙ্গে তোমাদের জানতে হয়, দিয়ে তোমাদের একটু গোলমাল পাকিয়ে যায়। তাই আমি যতটা সম্ভব তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা অবশ্যই ভিডিও শেষ করার পর লাইক কমেন্ট করবে। তো আজকে আমরা মৌসুমী বায়ুর মেকানিজম সম্বন্ধে জানবো। মৌসুমী বায়ুর অনেকগুলো থিওরি রয়েছে, যেমন হিট ইঞ্জিন থিওরি রয়েছে, জেট স্ট্রিম থিওরি রয়েছে, প্ল্যানেটারি উইন্ড থিওরি রয়েছে, কিন্তু এখানে কোনোটা থিওরি বা তত্ত্বই কিন্তু সঠিক নয় পুরোপুরি ভাবে। আসলে আজ পর্যন্ত মৌসুমী বায়ু কিভাবে চলাচল করে এই সম্বন্ধে কিন্তু সঠিক থিওরি বের হয়নি, বা এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনুসন্ধান করে চলেছেন। এই কারণে আমরা সবগুলো থিওরি নিয়ে এবং মোনেক্স নিয়ে, মোনেক্সের ডাটা নিয়ে আমরা একটা ডাইনামিক থিওরি আলোচনা করব, যেখানে প্রত্যেকটা বিষয় অ্যাড থাকবে, দিয়ে একটা সামগ্রিক থিওরি আলোচনা করব, যেখানে আমরা জানবো যে ভারতে মৌসুমী বায়ু প্রবাহিত কিভাবে হয়ে থাকে, বা মৌসুমী বায়ুর উৎপত্তি কিভাবে হয়, প্রবাহিত কিভাবে হয়, এবং কিভাবে মৌসুমী বায়ু গোটা ভারতের ক্লাইমেটকে এবং অন্যান্য বিষয়কে প্রভাবিত করে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে মনসুন, তোমাদের সিলেবাসে রয়েছে। তো মনসুনের বাংলা অর্থ হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু, এই মৌসুমে, এই যে মনসুন, এই মনসুন কথাটি প্রকৃতপক্ষ এসেছে একটা অ্যারাবিক ওয়ার্ড থেকে। অ্যারাবিক ওয়ার্ড থেকে, যে ওয়ার্ডটার নাম হচ্ছে মৌসিম। মৌসিম থেকে এসেছে এই মনসুন কথাটি। তো মৌসিম কথার অর্থ কি? মৌসিম কথার অর্থ হচ্ছে ঋতু। তাহলে আমরা এইটুকু এখন পর্যন্ত বুঝলাম যে মৌসুমী বায়ু যেটা আমরা আলোচনা করব, সেটা ঋতুর সঙ্গে অবশ্যই জড়িত হতে হবে। তো আমরা প্রথমে মৌসুমী বায়ুর একটু সাধারণ সংজ্ঞা বা ধারণা প্রথমে জানবো, তারপরে আমরা ভারতের রেফারেন্সে ঢুকবো। ভারতের রেফারেন্সে আমাদেরকে ঢুকতে হবে, কারণ ভারতই হচ্ছে একমাত্র মৌসুমী বায়ুর আদর্শ বিচরণ ক্ষেত্র। মানে গোটা পৃথিবীতে ভারত হচ্ছে এমন একটা ইউনিক দেশ বা ইউনিক সাবকন্টিনেন্ট, যেখানে শুধুমাত্র মৌসুমী বায়ু আদর্শভাবে প্রবাহিত হয়, অন্যান্য কোনো দেশে হয় না, শুধুমাত্র ভারতীয় সাবকন্টিনেন্টে হয়। ভারতীয় সাবকন্টিনেন্ট মানে হচ্ছে ভারত, পাকিস্তানের কিছুটা অংশ, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এগুলো, কিন্তু ভারত মেন জায়গা। তো প্রথমে আমরা মৌসুমী বায়ুর সংজ্ঞা সম্বন্ধে একটু জানবো বা প্রাথমিক ধারণা নিব। এখানে সংজ্ঞা সম্বন্ধে জানতে আমাদের 3টে বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই 3টে বিষয় জানলে আমরা মৌসুমী বায়ুর সংজ্ঞা সম্বন্ধে ভালো করে বুঝে যাব যে মৌসুমী বায়ু আসলে কি, এবং অন্যান্য বায়ুর থেকে এটা কেন আলাদা। তো 3টে বিষয় কি? প্রথম বিষয়টা হচ্ছে ডিফারেন্সিয়েট হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান। 2 নম্বর বিষয়টা কি? 2 নম্বর বিষয়টা হচ্ছে চেঞ্জেস ডাইরেকশন উইথ সিজনস। এবং 3 নম্বর বিষয় হচ্ছে ড্রাই উইন্টার
and wet or heavy rain in summer। এই তিনটে বিষয়ের অর্থ কি? প্রথমটা হচ্ছে ডিফারেন্সিয়েট হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, মানে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কি কারণে? ল্যান্ড অর্থাৎ ভূমি বা মহাদেশ এবং ওশিয়ান বা মহাসাগরের বৈপরীত্য বা অসম তাপের কারণে, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে চেঞ্জেস ডাইরেকশন উইথ সিজনস, মানে এই যে মৌসুমী বায়ু, এই বায়ুটি ঋতু অনুসারে নিজের দিক পরিবর্তন করে। 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় হচ্ছে ড্রাই উইন্টার, মানে এটা হচ্ছে মৌসুমী বায়ুর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, যেটা তার সংজ্ঞাতে পড়ে। কি গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স, যে মৌসুমী বায়ু কি করে? শীতের সময় সমগ্র অঞ্চলকে ড্রাই রাখে, মানে বৃষ্টিপাত হতে দেয় না, অর্থাৎ শুষ্ক রাখে। এবং গরমের সময় বা সামারের সময় বা গ্রীষ্মের সময় কি করে? গ্রীষ্মের সময় হেভি রেইনফল ঘটায়, অর্থাৎ প্রচুর পরিমাণে বর্ষণ বা বৃষ্টিপাত ঘটায়। তো এই তিনটে নিয়ে কি হবে? তাহলে এই তিনটে নিয়ে মৌসুমী বায়ুর সংজ্ঞাটা এমন হবে যে মৌসুমী বায়ু হলো এমন একটা বায়ু প্রবাহ যা ল্যান্ড অর্থাৎ ভূমি এবং ওশিয়ান বা মহাসাগরের অসম তাপের কারণে প্রবাহিত হয় বা সৃষ্টি হয়। এবং এই মৌসুমী বায়ুটি ঋতু অনুসারে নিজের দিক পরিবর্তন করে এবং শীতের সময় শুষ্ক রাখে এবং গ্রীষ্মের সময় প্রচুর ভারী বর্ষণ করে। এটা হচ্ছে মৌসুমী বায়ুর সংজ্ঞা। এবার আমরা একটু ছবির মাধ্যমে জানি। প্রথম বিষয়টা ধরে নাও, এটা হচ্ছে কন্টিনেন্ট, কন্টিনেন্ট বা এটা কন্টিনেন্ট বা মহাদেশ, বা এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে ওশিয়ান, এটা হচ্ছে ওশিয়ান, ওশিয়ান বা মহাসাগর। এবার এই মৌসুমী বায়ুর কি কাজ? মৌসুমী বায়ু কিভাবে তৈরি হয়? ধরো যে এখানে সূর্যের আলো, এই জায়গাতে সূর্যের আলো বেশি পড়ছে, তাহলে কন্টিনেন্ট বেশি গরম হবে, অর্থাৎ হিটেড হবে বেশি। কিন্তু এখানে লম্ব, এখানে তির্যক ভাবে পড়ছে। তির্যক ভাবে যদি পড়ে তাহলে আমরা কি জানি? যে কম গরম হবে বা হিটেড কম হবে, মানে এই যে ওশিয়ান, এটা কম গরম হচ্ছে। এবার আমরা একটা বিষয় জানি, সেটা কি? যে বায়ু বা যে কোনো বাতাসের কাজ হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাওয়া, উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়া। এটা আমরা সবাই জানি, আমরা 11 থেকে পড়ে আসছি যে বায়ুর কাজ হচ্ছে উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়া। এবার এই যে ছবিটা, এই ছবিটাতে কোন জায়গাটা উচ্চচাপ হবে এবং কোন জায়গাটা নিম্নচাপ হবে? যেখানটা হিটেড অর্থাৎ কন্টিনেন্ট, এটা হবে লো প্রেসার। কারণ কি? এখানে গরম পড়ছে, সূর্যের আলো পড়ছে, এই কারণে বায়ুগুলো উপরে উঠে যাবে, আকাশে উঠে যাবে, বায়ুমণ্ডলের উপরের সীমায় উঠে যাবে। তাহলে কি হবে? নিচে লো প্রেসার সৃষ্টি হবে। লো প্রেসার মানে হচ্ছে কম প্রেসার সৃষ্টি হবে। এবং এবং এখানে যেহেতু ওসিয়ানে যেহেতু গরম বেশি, গরম কম পড়ছে, অর্থাৎ তাপ কম পড়ছে, সূর্যের আলো কম পড়ছে, তাই এখানে কি হবে? এখানে বায়ু বসে যাবে নিচে, নিচে বায়ু বসে যাবে, ডিসেন্ডিং হবে। সেই কারণে কি হবে? এখানে এইচপি বা হাই প্রেসার সৃষ্টি হবে, মানে এখানে প্রচুর পরিমাণে বায়ু এসে জমা হবে। এবার ঘটনা হচ্ছে যে বায়ুর কাজ হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারে যাওয়া। এবার তাহলে কি হবে? তাহলে এই বায়ু, এখান থেকে বায়ু লো প্রেসারের দিকে যাবে, অর্থাৎ ওশিয়ান থেকে কন্টিনেন্টের দিকে বায়ু প্রবাহ হবে। এটাই হচ্ছে মৌসুমী বায়ু, যে ডিফারেন্সিয়েট হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, এর কারণে মৌসুমী বায়ু সৃষ্টি হয়। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে, তো এখানে কম গরম পড়ছে, এখানে বেশি গরম পড়ছে, এখানে বেশি গরম, এখানে কম গরম, তাই যেখানটাতে বেশি গরম সেখানে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। এবার ঘটনাটা একটু আমরা উল্টিয়ে দিই, ঘটনাটা এবার আমরা একটু উল্টিয়ে দিলাম। এবার ঘটনাটা হচ্ছে যে সূর্যের আলো এখানে বেশি পড়ছে, সূর্যের আলো এখানে বেশি পড়ছে,
তাহলে এখানটা বেশি হিটেড হবে। ওশিয়ান বেশি যদি হিটেড হয় তাহলে এখানে লো প্রেসার সৃষ্টি হবে, এবং এখানে তির্যক ভাবে পড়ছে তাই এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। এবার বায়ু কোথায় যাবে? এবার বায়ু যাবে লো প্রেসারের দিকে, অর্থাৎ নিজের দিককে পরিবর্তন করে দিল। তাহলে মৌসুমী বায়ু কিভাবে প্রবাহিত হয় তোমরা জানলে, যে ডিফারেন্সিয়েট হিটিং মানে অসম তাপের কারণে মৌসুমী বায়ু সৃষ্টি হয় এবং প্রবাহিত হয়। এবার এখানেই 2 নম্বর পয়েন্টটা হয়ে গেল যে চেঞ্জেস ডাইরেকশন উইথ সিজনস। এবার একটা স্বাভাবিক বিষয়, যেখানে সূর্যের আলো বেশি পড়বে সেখানে সামার হবে বা গ্রীষ্মকাল হবে। তো এখানে বর্তমানে এটা হচ্ছে সামার এবং এখানে হচ্ছে উইন্টার, এখানে হচ্ছে উইন্টার। এখানে যেহেতু সামার এবং এখানে উইন্টার, তাই এর ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল, এই সোজা আসছে কিন্তু আগে যাচ্ছিল এই সোজা, তাই ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। তাহলে মৌসুমী বায়ু সিজন অনুসারে বা ঋতু অনুসারে নিজের দিক চেঞ্জ করে। এবার ড্রাই উইন্টার এন্ড ওয়েট অর হেভি রেন ইন সামার, মানে শীতের সময়তে বেশি বৃষ্টিপাত হবে এবং এবং গরমের কম বৃষ্টিপাত হবে এবং গরমের সময়তে বেশি বৃষ্টিপাত হবে। কি কারণে হবে? আবার সেই একই ছবির মাধ্যমে, এটা হচ্ছে কন্টিনেন্ট এবং এটা হচ্ছে ওশিয়ান। এবার আমরা কি জানি? আমরা জানি যে ওশিয়ানে প্রচুর পরিমাণে জল রয়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে এবং কন্টিনেন্টে জল কম রয়েছে। তাহলে কন্টিনেন্টে বৃষ্টিপাত হওয়ার জন্য জলীয় বাষ্প বায়ু কোথায় পাবে? তাকে তো নিয়ে যেতে হবে। এখানেই কাজ করে মৌসুমী বায়ু। এখানে সামার চলছে, সামার চলছে অর্থাৎ সূর্যের আলো এখানে বেশি পড়ছে, এবং এখানে উইন্টার চলছে। উইন্টার যেহেতু এখানে চলছে, এখানে হাই প্রেসার হচ্ছে, এখানে হাই প্রেসার এবং এখানে লো প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে। এবার ওশিয়ানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুটা জলীয় বাষ্প নিয়ে গিয়ে লো প্রেসার যেখানে সৃষ্টি হয়েছে অর্থাৎ কন্টিনেন্টে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে সামারের সময়। কিন্তু উইন্টারের সময় কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। উইন্টারের সময় কিন্তু যেহেতু মৌসুমী বায়ু এই দিকে ফ্লো করবে, তাই তখন আর বৃষ্টিপাত সেখানে হবে না, কারণ সেখানে যেইটুকু জলীয় বাষ্প ছিল বা তৈরি হচ্ছে সেটাকেও নিয়ে চলে আসছে ওশিয়ানের দিকে। তাহলে বৃষ্টিপাত অবশ্যই হবে না কন্টিনেন্টে। তাহলে কি হলো? শীতের সময়তে কন্টিনেন্টে বৃষ্টিপাত হয় না এবং সামারের সময় হেভি রেনফল হয়, যেটা আমাদের ভারতেও দেখেছি। ভারতে কি হয়? ভারতে শীতের সময়তে বৃষ্টিপাত হয় না বললেই চলে, খুব কম হয়। এবং গ্রীষ্মের সময় কি হয়? গ্রীষ্মের সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এবার কথা হচ্ছে আর একটা বিষয়, আমরা এখানে একটা পয়েন্ট জানলাম যে হাই প্রেসারের দিক থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হয়। এটা একটা পয়েন্ট যেটা আমাদের সম্পূর্ণ আলোচনায় কাজে লাগবে। এখানে আর একটা বিষয় জানতে হবে তোমাদের, যে মেন সিজন বা প্রধান ঋতু, প্রধান ঋতু কয়টি সেটা জানতে হবে আমাদেরকে। প্রধান ঋতু হচ্ছে মাত্র দুইটি, মাত্র দুইটি। 1 নম্বর হচ্ছে সামার এবং 2 নম্বর হচ্ছে উইন্টার। তাহলে সামার মানে গ্রীষ্মকাল, উইন্টার মানে শীতকাল। তাহলে যে আমাদের এখানে বসন্ত হয়, হেমন্ত হয়, বর্ষা হয়, এগুলো কোথায় গেল? এগুলো হচ্ছে প্রত্যেকটা সামার এবং উইন্টারের উপবিভাগ। আমাদের এখানে এগুলো হচ্ছে সামার এবং উইন্টারের উপবিভাগ। এগুলো কোনো আলাদা ঋতু নয়, এগুলো হচ্ছে সামার এবং উইন্টারের উপবিভাগ। কিন্তু আমাদের এই দেশে মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা এটাকে আলাদা আলাদা করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এই ঋতুগুলো হচ্ছে সামার এবং উইন্টারের উপবিভাগ। তাই প্রধান ঋতু কয়টি? প্রধান ঋতু হচ্ছে সামার এবং উইন্টার। বর্ষা ঋতুও সামারের মধ্যেই পড়ে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা মনসুন সিজন বলি। মনসুন সিজনে আমাদের এখানে বৃষ্টিপাত প্রচুর হয় এবং উইন্টারের সময় বৃষ্টিপাত কম হয়। তাহলে এই দুটো বিষয় আমাদের সম্পূর্ণ মনে রাখতে হবে। এবার আমরা মেন আলোচনায় ঢুকবো। মেন আলোচনাতে যাওয়ার সময় আমাদের
এই যে এই ছবিটিতে আমাদের সম্পূর্ণ কাজ হবে। ছবিটিকে তোমরা সহজভাবে এঁকে নিবে, এত ভালো ছবি আঁকার কোনো দরকার নেই। যত সহজে তোমরা ভারতের এই জায়গাটুকু আঁকতে পারবে, গোটা আঁকার দরকার নেই। মোটামুটি এই জায়গাটা তোমাদের প্রয়োজন। আমি যতটুকু জায়গা দেখাচ্ছি এই জায়গাটা তোমাদের প্রয়োজন, তাই এই জায়গাটা তোমরা ছবিটা এঁকে নিবে নরমালি, দিয়ে তোমরা আলোচনা করবে। এবং এই যে মৌসুমী বায়ু চ্যাপ্টার, এখানে তোমাদের ছবি দিতেই হবে, ছবি না দিলে তোমরা ভালো নাম্বার পাবে না, সে যতই লিখে আসো। তো আমরা এবার এই ছবির মাধ্যমে আমরা আস্তে আস্তে জানতে শুরু করব। প্রথমেই বলে দিই যে এই বিষয়টা খুবই ঘিচিমিচি বিষয়, এখানে অনেকগুলো বিষয় একসঙ্গে জড়িত, তাই প্রত্যেকটা বিষয় খেয়াল করবে, প্রত্যেকটা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, তাই প্রত্যেকটা বিষয় খেয়াল করবে। আমি একটা একটা করে প্রথম থেকে শুরু করব। তো ভারত কোথায় রয়েছে? এই ভারত রয়েছে এই যে ইকুয়েটর, এই যে তোমরা এই রেখাটা দেখতে পাচ্ছ গিয়েছে, এটা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা, নিরক্ষরেখা। তাহলে ভারত কোথায় অবস্থিত? ভারত অবস্থিত 8 ডিগ্রি নর্থ থেকে প্রায় 36 ডিগ্রি নর্থ পর্যন্ত, মানে গোটাটাই ভারত হচ্ছে উত্তর গোলার্ধতে। এটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ ভারত উত্তর গোলার্ধতে অবস্থিত। কত ডিগ্রি ল্যাটিটিউডে? 36 ডিগ্রি, 8 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে 36 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে ভারত অবস্থিত। এই জায়গাটায় ভারত খুব গুরুত্বপূর্ণ অবস্থান নেয় মৌসুমী বায়ুর প্রবাহের ক্ষেত্রে। আমরা কেন মৌসুমী বায়ু ভারতেই সব থেকে ভালো প্রবাহিত হয়, অন্যান্য দেশে হয় না, আমরা যখন গোটা আলোচনা শেষ করব তখন তোমরা বুঝে যাবে যে ভারতের অবস্থানটাই এমন। তো মৌসুমী বায়ু শুরু করার আগে আমরা কিছু ফ্যাক্টর সম্বন্ধে জেনে নিব। কিছু ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টর গুলোই কিন্তু আমরা শুধুমাত্র আলোচনা করব এই গোটা আলোচনায়। এই ফ্যাক্টর গুলো তোমরা প্রথমে বুঝে নিবে। প্রথম যে ফ্যাক্টরস, তার মধ্যে প্রথম হচ্ছে নর্দার্নাইজেশন অ্যান্ড সাউদার্নাইজেশন। সাউদার্নাইজেশন, নর্দার্নাইজেশন মানে হচ্ছে উত্তরায়ন, সাউদার্নাইজেশন মানে হচ্ছে দক্ষিণায়ন। এর ফলে কি হয়? এর ফলে সিজনাল ভ্যারাইটি হয়, সিজনাল ভ্যারিয়েশন হয়, মানে ঋতুগত বৈচিত্র্য হয়। তাহলে এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর কি? 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে লোকেশন অফ ইন্ডিয়া, যেটা আমরা এক্ষুনি জানলাম, লোকেশন অফ ইন্ডিয়া। 3 নম্বর ফ্যাক্টর কি? 3 নম্বর ফ্যাক্টরটা আইটিসিজেড। আইটিসিজেড তোমরা আইটিসিজেড সম্বন্ধে তোমরা প্ল্যানেটারি উইন্ড সিস্টেমে জেনেছো। প্ল্যানেটারি বা নিয়ত বায়ু প্রবাহে তোমরা কি জেনেছো? যে যেই জায়গায় দুটো গোলার্ধে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু এসে মিলিত হয়, সেই জায়গাটাকে আইটিসিজেড বলে। এবং আইটিসিজেড কিন্তু এই মৌসুমী বায়ুর চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল পালন করে। তাহলে আইটিসিজেড। 4 নম্বর হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিম আমরা কয়টি আলোচনা করব? 2টি। 1 নম্বর হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি, ওয়েস্টার্লিজ, এবং 2 নম্বর হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি। সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি এবং ট্রপিক্যাল ইস্টার্লি, এই দুটি জেট স্ট্রিম। এবং 5 নম্বর ফ্যাক্টর হচ্ছে টোপোগ্রাফি অফ ইন্ডিয়া। টোপোগ্রাফি মানে হচ্ছে ভূপ্রকৃতি। এবার ভূপ্রকৃতি আমাদের মেন বিষয় কি? হিমালয়া। এই হিমালয়া খুবই গুরুত্বপূর্ণ সবকিছুর ক্ষেত্রে। আর একটা হচ্ছে এল নিনো, লা নিনা, লানিনা। মোটামুটি এই 6টা বিষয় তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাই এই 6টা বিষয় তোমরা মনে রাখবে, খাতায় নোট ডাউন করে নিবে। এবার আমরা আস্তে আস্তে ছবির মাধ্যমে বুঝবো। প্রথমেই আমরা
এই পর্যন্ত জেনে নিলাম যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এবং মাঝ দিয়ে ইকুয়েটর গিয়েছে। এবং ভারত কোথায় অবস্থিত? ভারত অবস্থিত 8 ডিগ্রি নর্থ থেকে 36 ডিগ্রি নর্থের মধ্যে। তাহলে ভারতের অবস্থান। এবার এবার বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় আমরা একটা বিষয় জানি যে যে এই যে ইকুয়েটর, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাটা হচ্ছে কাল্পনিক এবং এক জায়গায় রয়েছে, কাল্পনিকভাবে এক জায়গায় রয়েছে। কিন্তু এর মাধ্যমে আমরা গোটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করি। কিন্তু আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে হিট ইকুয়েটর। হিট ইকুয়েটর বা এটার আরেকটা নাম হচ্ছে থার্মাল ইকুয়েটর। থার্মাল ইকুয়েটর বা এর বাংলা মানে হচ্ছে তাপ বিষুব রেখা। তাপ বিষুব রেখা। তো কি হয়, এই যে ইকুয়েটর, এই ইকুয়েটর যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু এই যে এই যে হিট ইকুয়েটর, এটা কিন্তু উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধতে চলাচল করতে থাকে। কিভাবে? যদি সূর্যের নর্দার্নাইজেশন ঘটে অর্থাৎ উত্তরায়ণ ঘটে, তাহলে সূর্য উত্তর গোলার্ধতে বেশি কিরণ দেয়, অর্থাৎ এই যে উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধতে সূর্য বেশি পরিমাণে গরম দিবে। তাহলে তখন এই যে হিট ইকুয়েটর, এই হিট ইকুয়েটর কিন্তু সরে চলে আসবে এই বরাবর। আবার যখন দক্ষিণায়ন ঘটবে, তখন সূর্য এই দিকে বেশি কিরণ দিবে, দক্ষিণ গোলার্ধতে বেশি কিরণ দিবে, তখন এটার এখানে না থেকে সরে চলে আসবে এই বরাবর, এই দক্ষিণ গোলার্ধ বরাবর। তাই হিট ইকুয়েটর ওঠানামা করতে থাকে এবং এই ওঠানামার ফলেই কিন্তু মৌসুমী বায়ু নিজের দিক পরিবর্তন করে। এবার কিভাবে হচ্ছে ঘটনাটা, আমরা এগুলো সব কেটে দিলাম। তো সময়টা হচ্ছে এপ্রিল মাস। প্রথমে আমরা এপ্রিল মাস ধরলাম। এই এপ্রিল মাসে কি হয়, এই এপ্রিল মাস যখন চলে তখন অলরেডি উত্তরায়ণ শুরু হয়ে গিয়েছে, মানে সূর্য উত্তর গোলার্ধতে, সূর্য উত্তর গোলার্ধতে বেশি কিরণ দিচ্ছে। সূর্য যেহেতু উত্তর গোলার্ধতে বেশি কিরণ দিচ্ছে, তাহলে অবশ্যই উত্তর গোলার্ধ অর্থাৎ এই দিকে গরম হবে। এবং গরম মানে কি, কোন সিজন আসবে? অবশ্যই সামার আসবে। তাহলে এই সময় অর্থাৎ এপ্রিল মাস থেকে মোটামুটি ভালো গরম চলে আসে, সামার সিজন চলতে থাকে। সামার সিজন শুরু হয় আরো আগে শুরু হয়, কিন্তু সামার সিজনের ইম্প্যাক্ট মোটামুটি এপ্রিল মাস থেকে ভালো করে বোঝা যায়। এবার যেহেতু এপ্রিল মাসে সামার চলছে, তাহলে আমরা এখন মৌসুমী বায়ু দুই ভাবে প্রবাহিত হয়, আমি বলেছি যে ডাইরেকশন চেঞ্জ করে। তাহলে এখন আমরা কোন মৌসুমী বায়ু নিয়ে আলোচনা করব? এখন আমরা সামার ফেজের মৌসুমী বায়ু নিয়ে আলোচনা করব, যার নাম আছে একটা, সেটা আমরা একটু পরে জানবো। এখন চলছে সামার ফেজ, অর্থাৎ এখন গ্রীষ্মকাল চলছে, এবং এই গ্রীষ্মকালেই মৌসুমী বায়ুর আসল মানে মেন রূপ দেখা যায়। তো এই সময় সামার ফেজ চলছে। সামার ফেজ যেহেতু চলছে উত্তর গোলার্ধতে, এখন গ্রীষ্মকাল চলছে, এবং গ্রীষ্মকাল যখন চলবে তা একটু আগে আমরা জানলাম যে হিট ইকুয়েটর ওঠানামা করতে থাকে। তাহলে এখন হিট ইকুয়েটর কি হবে? এখন হিট ইকুয়েটর আর দক্ষিণ গোলার্ধতে না থেকে উত্তর গোলার্ধের দিকে সরে যাবে। উত্তর গোলার্ধের দিকে সরে যখন যাবে, তখন ঠিক কোন জায়গায় অবস্থান করবে? ঠিক এই বরাবর, এই বরাবর হিট ইকুয়েটর এখন অবস্থান করছে। আমরা এটাকে দুটো লাইন দিয়ে দেখাবো যাতে বিষয়টা একটু পরিষ্কার থাকে। এই বরাবর এখন রয়েছে হিট ইকুয়েটর। এই জায়গাটা হচ্ছে হিট ইকুয়েটর। এবার এই যে হিট ইকুয়েটর, এটাই কিন্তু প্রকৃতপক্ষে আইটিসিজেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন হিসাবে কাজ করে।
এই হিট ইকুয়েটরে এখন কিন্তু দুই গোলার্ধের ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ুর মিলন স্থল। তাহলে এখন এটা কি হিসাবে কাজ করে? আইটিসিজেড রূপে, মানে দুই গোলার্ধের ট্রেড উইন্ড এসে ঠিক এই জায়গাতে মিলিত হবে, এই জায়গাতে মিলিত হবে। এবার যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে ভারতে, ভারতে যেহেতু গ্রীষ্মকাল চলছে, অর্থাৎ উত্তর গোলার্ধতে সব জায়গায় গ্রীষ্মকাল চলছে, তাই ভারতেও গ্রীষ্মকাল চলছে। গ্রীষ্মকাল চললে কি হয়? গরম বেশি পড়ে। গরম বেশি পড়লে কি হয়? ভারতে কি সৃষ্টি হবে? আমরা তখন আলোচনায় প্রথমে জেনেছিলাম, যেখানে বেশি গরম পড়বে সেখানে লো প্রেসার সৃষ্টি হবে। এবার এই যে জায়গাটা, এই ভারত, এখানে লো প্রেসার সৃষ্টি হয়েছে, তার ঠিক উল্টো দিকে দক্ষিণ গোলার্ধতে ভারত মহাসাগর রয়েছে। এই যে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরে এখন তাহলে কি হবে? এখন ভারত মহাসাগরে এইচপি বা হাই প্রেসার সৃষ্টি হবে, হাই প্রেসার সৃষ্টি হবে। তাহলে লো প্রেসার সৃষ্টি হয়েছে ভারতে, এবং ভারত মহাসাগরে কি সৃষ্টি হয়েছে? হাই প্রেসার সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত আপাতত আশা করছি তোমাদের ক্লিয়ার। ভারত মহাসাগরে হাই প্রেসার চলছে এবং ভারতে চলছে লো প্রেসার। তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে যে ভারত মহাসাগর থেকে বায়ু যাবে লো প্রেসারের দিকে। এই গোটা ভারতে এখন লো প্রেসার চলছে, মানে ভারতের সব বায়ু আকাশে উঠে গিয়েছে, তাই লো প্রেসার হয়ে গেছে, এবং ভারত মহাসাগরের সব বায়ু নিচে নেমে এসছে, তাই হাই প্রেসার সৃষ্টি হয়েছে। এবার যেহেতু এই হিট ইকুয়েটর বা আইটিসিজেড এই সময় ভারতের উপর অবস্থান করে, ভারতের উত্তর দিকে অবস্থান করে, বা মাঝ দিয়ে বা মাঝের একটু উত্তরে অবস্থান করছে, তাই ট্রেড উইন্ড কিন্তু সেই দিকে যাবে। ট্রেড উইন্ড কিন্তু এই আইটিসিজেড এর দিকে যেতে চাইবে। ট্রেড উইন্ডের কাজ আইটিসিজেড এর দিকে যেতে যাওয়া, এবং এইচপি এবং এলপি, তাহলে এইচপি থেকে এলপির দিকে যাবে, লো প্রেসারের দিকে যাবে। এবার হচ্ছে ঘটনা, এবার তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে মৌসুমী বায়ু কিন্তু কোনো আলাদা বায়ু না যে নতুন করে সৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু প্রকৃতপক্ষে কি? মৌসুমী বায়ু এই ঘটনায় প্রকৃতপক্ষে হচ্ছে সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ড সমান সমান সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। এটাই হচ্ছে মেন ঘটনা। যেই ট্রেড উইন্ড আমরা পড়েছিলাম প্ল্যানেটারি উইন্ডে, প্ল্যানেটারি উইন্ড সিস্টেমে, যেখানে আমরা দুটো বাণিজ্য বায়ু পড়েছি। উত্তর গোলার্ধতে উত্তর দিকে যে বাণিজ্য বায়ুটা থাকে তার নাম হচ্ছে নর্থ ইস্ট ট্রেড উইন্ড, এবং দক্ষিণ দিকে যেই বাণিজ্য বায়ুটা থাকে তার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ড। তো এই সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ডটাই প্রকৃতপক্ষে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, অর্থাৎ দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। এই মানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কার রূপে যায়? সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ডের রূপে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়। এবার ঘটছে ঘটনা, এই যে ইকুয়েটর, এবার আমরা একটু ছবিটাকে বড় করে নিলাম। এই যে ইকুয়েটর, এই ইন্ডিয়ান ওশিয়ান থেকে সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ড বা সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড যেতে চাইবে এই দিকে, কারণ এখানে যে ওকে মিলিত হতে হবে, এই জায়গাতে এসে ওকে মিলিত হতে হবে। তাহলে কি হবে? এখান থেকে সে যাওয়া শুরু করবে, এই জায়গা থেকে সে যাওয়া শুরু করবে। এবার এখানে আর একটা ঘটনা আমরা কি জানি? আমরা জানি যে দক্ষিণ গোলার্ধতে কি হয়, ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। মানে এখন কি হচ্ছে, এখন বায়ুটা ঠিক এই সাইড বেঁকে প্রবাহিত হচ্ছে। কিন্তু উত্তর গোলার্ধতে কি হবে? উত্তর গোলার্ধতে ফেরেলের সূত্র অনুযায়ী এবং কোরিওলিস বল অনুযায়ী সেটা ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, অর্থাৎ বেঁকে যাবে এই দিকে। তাহলে যখনই ইকুয়েটর পার করলো এই মৌসুমী বায়ু, তখনই কি হলো? তখনই এরা বেঁকে গেল, এইভাবে তারা বেঁকে গেল, ডান দিকে বেঁকে গেল। এবার আমরা কিন্তু এই যে এতক্ষণ এই যে মৌসুমী বায়ু শুরু হলো, এবং এই ভারত পর্যন্ত যেতে যেতে কিন্তু 2 মাস সময় হয়ে গেল, অর্থাৎ আমরা এপ্রিল মাস থেকে শুরু করেছিলাম, এখন চলে এলো জুন ফার্স্ট, মানে 1ম জুন। এই 1ম জুন কি হয়? এই 1ম জুন যে
এই মৌসুমী বায়ু সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড এই 1 জুন গিয়ে এই যে এখানে রয়েছে কেরালা উপকূল, এই কেরালা উপকূলে গিয়ে একবারে আছড়িয়ে পড়ে। কেরালা উপকূলে গিয়ে এই মৌসুমী বায়ু আছড়িয়ে পড়ে বা ধাক্কা খায় এবং কি হয়, এখানে প্রচুর পরিমাণে রেইনফল ঘটে, প্রচুর পরিমাণে রেইনফল ঘটছে কেরালাতে। কেরালাতে 1 জুন মৌসুমী বায়ু কেরালাতে গিয়ে আছড়িয়ে পড়লো। তাহলে ভারতের মেন ল্যান্ডে কবে গিয়ে পড়লো? ভারতের মেন ল্যান্ড গিয়ে পড়লো 1 জুন, কেরালাতে গিয়ে আছড়িয়ে পড়লো মৌসুমী বায়ু, অর্থাৎ ভারতে মৌসুমী বায়ু 1 তারিখ, জুনের 1 তারিখ গিয়ে পৌঁছালো এবং কেরালাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটালো। আমরা জানি যে কেরালা যে অঞ্চলটা রয়েছে, তামিলনাড়ুর এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই কেরালাতে গিয়ে 1 জুন আছড়িয়ে পড়লো এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটালো। এবার এই ঘটনা যখন প্রচুর বৃষ্টিপাত ঘটালো, আছড়িয়ে পড়ে বৃষ্টিপাত ঘটালো বা বিস্ফোরণ হলো, এটাকে আমরা কি জানি? এই ঘটনাটাকেই আমরা জানি ব্রাস্ট অফ মনসুন বলে। ব্রাস্ট অফ মনসুন মানে গ্রীষ্মকালে 1 জুন যখন মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের কেরালা উপকূলে আছড়িয়ে পড়ে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তখন সেই ঘটনাকে আমরা বলছি ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বায়ুর বিস্ফোরণ। মৌসুমী বায়ুর বিস্ফোরণ, মৌসুমী বিস্ফোরণ, বিস্ফোরণ। তাহলে মৌসুমী বিস্ফোরণ কখন হয়, কিভাবে হয়, তোমরা এই ঘটনাটুকু তোমরা জানলে। তাহলে মৌসুমী বিস্ফোরণ পর্যন্ত আমরা থেমে গেলাম এবং এই জায়গাটা আমি এবার কেটে দিব, কারণ এখানে জায়গার অভাব রয়েছে, তাই এত কিছু লেখা যাবে না, তাই আমরা এই জায়গাটা আপাতত আমরা কেটে দিলাম। 1 জুন পৌঁছালো, বৃষ্টিপাত ঘটলো, আমরা জানলাম এই কেরালা উপকূলে গিয়ে বৃষ্টিপাত ঘটলো, আমরা জানলাম। এবার এই যে বৃষ্টিপাতটা ঘটালো এখানে, তারপরে কি হলো, মৌসুমী বায়ুটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেল। 2 ভাগে ভাগ হয়ে এই একটা এখান থেকে একটা শাখা তৈরি হলো। এই শাখাটা ঠিক এই আরব সাগর বরাবর, এটা আরব সাগর, তাহলে আরব সাগরের বরাবর এই সাইড যেতে 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 পাঞ্জাব দিয়ে ঢুকে এইভাবে পাকিস্তানের কিছুটা অংশে ঢুকে প্রবাহিত হয়ে একবারে উত্তর ভারতে পৌঁছে গেল। এখানে হিমালয় খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এই বরাবর তো হিমালয় রয়েছে, এই হিমালয় কিন্তু এই মৌসুমী বায়ুকে আর উত্তরে যেতে দেয় না, তাই ভারতের মধ্যেই সে থাকে। তাই এই পর্যন্ত মৌসুমী বায়ুটা এসে ভারতের উত্তর দিকে প্রবেশ করলো, এবার সে বৃষ্টিপাত ঘটাতে থাকছে। এবং এই শাখাটার নাম কি হলো? এই শাখাটার নাম হলো অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এই শাখাটার নাম হলো অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। ঠিক একই সময়তে কিন্তু আর একটা শাখা তৈরি হলো, এই জায়গা থেকে আর একটা শাখা তৈরি হলো। এই শাখাটা কি করলো, এই বঙ্গোপসাগর বরাবর ভারতের ধার যেতে যেতে পশ্চিমবঙ্গ, সুন্দরবন, বাংলাদেশ হয়ে নর্থ ইস্ট চলে গেল। এটা হচ্ছে নর্থ ইস্ট ভারত। নর্থ ইস্টে চলে গিয়ে এখানে চেরাপুঞ্জি, মৌসিনরাম, এই জায়গাগুলো তো তোমরা নাম শুনেছো, তোমরা জানো যে চেরাপুঞ্জি, মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়। কি কারণে হয়? এই যে শাখাটা গেল এর কারণে হয়। এবার ভাবছো যে এই তো এতটুকু পাতলা লম্বা লাইনে কি মৌসুমী বায়ু প্রবাহিত হয়? আমি জায়গার অভাবে শুধু এইটুকু লাইন ভাবে দেখাচ্ছি, কিন্তু এখানে প্রচুর বড় একটা অংশ নিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। এবং এই যে নর্থ ইস্ট বরাবর যাওয়ার পর এখানে বিভিন্ন গারো, খাসি ইত্যাদি ইত্যাদি পাহাড় পর্বত রয়েছে। এই পাহাড় পর্বতের কারণে আর চীনে ঢুকতে পারলো না, চীন সোজা আর গেল না। চীন সোজা না গিয়ে এখান থেকে বেঁকে গিয়ে আবার এই সাইডে এসে এই উত্তর ভারত জয়েন করে নিল। উত্তর ভারত
উত্তর ভারতে চলে গেল, অর্থাৎ মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে কোথায় থেকে, একবারে শুরু হয়েছে একবারে কেরালা থেকে, দিয়ে দুটো শাখা, দুটো মেইন ব্রাঞ্চ তৈরি হয়েছে। একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এবং এই যে ব্রাঞ্চটা তৈরি হলো এটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে দুটো শাখা, একটা হচ্ছে আরব সাগর শাখা এবং একটা হচ্ছে বঙ্গোপসাগর শাখা। এই দুটো শাখা গিয়ে গোটা ভারতকে কভার করে নিল, গোটা ভারতকে কভার করে নিল। এবার এই যে মৌসুমী বায়ু এরা কেন যাচ্ছে ওই সোজা, এখানে আছে আইটিসিজেড এর রোল। এই যে আইটিসিজেড লাইনটা গিয়েছে, এই লাইন কিন্তু, কারণ এখানে প্রচুর গরম পড়ছে, হিট ইকুয়েটর এখান দিয়ে গিয়েছে, আইটিসিজেড এখানে সৃষ্টি হয়েছে, তাই কি করবে, এইখানে মৌসুমী বায়ু যেতে চাইবে। আমরা কি জানি, ট্রেড উইন্ডই তো, মৌসুমী বায়ু তো অন্য কিছু না, তাই ট্রেড উইন্ড এই যে এখানে এসে মিলিত হওয়ার চেষ্টা করবে, তাই তারা মিলিত হলো। এই যে হিট ইকুয়েটর একে আকর্ষণ করছে, মৌসুমী বায়ুকে আকর্ষণ করে এনে ভারতের এই উত্তরে এনে সে রেখে দিল। মানে আর উত্তর সোজা যাওয়ার কোনো সিস্টেম নেই, আর উত্তরে যেতে দিচ্ছে না, কারণ কি, হিমালয় পর্বতমালা আছে, এই হিমালয় পর্বতমালা আর যেতে দিচ্ছে না। এই যদি হিমালয় পর্বতমালা না থাকতো, হিমালয় পর্বতমালা না থাকলে এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু আরো উত্তরে চলে যেত, চীনে ঢুকে যেত। চীনে যদি ঢুকে যেত তাহলে ভারতে পানির পরিমাণ খুবই কম হয়ে যেত, ভারতে বৃষ্টিপাত কম হয়ে যেত, কারণ এই মৌসুমী বায়ু চলে যাচ্ছে, বাধা পাচ্ছে না, বাধা না পেলে বৃষ্টিপাত হবে না, তাই সে চলে যাচ্ছে। এই কারণে হিমালয় খুব গুরুত্বপূর্ণ, যে হিমালয় মৌসুমী বায়ুকে আর উত্তরে যেতে দেয় না এবং ভারতের মধ্যেই থামিয়ে রাখে, তাই ভারতের মধ্যে থামিয়ে রাখছে এবং ভারতে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, 1 জুন কেরালাতে এসে পৌঁছেছিল, 1 জুন কেরালাতে এসে মৌসুমী বায়ু প্রথম শুরু করলো বৃষ্টিপাত দেওয়া, এবং এই গোটা ভারতকে কভার করতে তার সময় কত লাগলো, 15 দিন, অর্থাৎ 15 জুন, 15 জুন কি করলো, গোটা ভারতকে কভার করে নিল মৌসুমী বায়ুতে, গোটা মৌসুমী বায়ুতে ভারতকে কভার করে নিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে থাকলো। এবার বিষয় হচ্ছে, এখানে আর একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এবার জেট স্ট্রিমের প্রভাব অ্যাড করতে হবে, জেট স্ট্রিমের প্রভাবে অ্যাড করতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে কিন্তু আর একটা ঘটনার সাথে সাথে ঘটছে, সেটা হচ্ছে কি, জেট স্ট্রিমের ফরমেশন, জেট স্ট্রিমের ফরমেশন ঘটছে, সেটাই আমরা এবার জানবো। এই যে এটা ভেবো না যে 15 জুনের মধ্যে পৌঁছে গেল তারপরে জেট স্ট্রিম তৈরি হলো, এমন না, জেট স্ট্রিমও তৈরি হয়ে গিয়েছে, এর সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে। আমরা শুধুমাত্র আলোচনার সুবিধার জন্য আমরা এবার জেট স্ট্রিমটা কিভাবে তৈরি হলো সেটা আলোচনা করব, কিন্তু জেট স্ট্রিম এই যে এতগুলো ঘটনা ঘটছে, এই ঘটনার সাথে সাথেই সে চলছে। তো জেট স্ট্রিম কিভাবে হচ্ছে, এই যে এই বরাবর আর একটু, ঠিক এই বরাবর একটা জেট স্ট্রিম প্রবাহিত হয়, যেটা আমরা জেট স্ট্রিমের চ্যাপ্টারে জানি, যে জেট স্ট্রিমের চ্যাপ্টারে হ্যাডলি এবং ফেরেল সিলের মাঝ বরাবর একটা জেট স্ট্রিম যায়, যার নাম হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি ওয়েস্টার্লি এটা হচ্ছে সেই সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। এটা এই বরাবর প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং যাচ্ছে, প্রবাহিত হয়ে যাচ্ছে এই নীল অংশটা। এবার বিষয় হচ্ছে যে এখন এই যে এই উত্তর গোলার্ধতে প্রচুর পরিমাণে গরম পড়ছে এবং এইখানে রয়েছে পামির মালভূমি, এখানে রয়েছে পামির মালভূমি। এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা আরেকটু উত্তরে যাবে, মোটামুটি এই বরাবর, এই বরাবর প্রবাহিত হচ্ছে, এই বরাবর প্রবাহিত হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি। আপাতত আমরা ওয়েস্টার্লি বলেই এটা লিখে রাখছি, ওয়েস্টার্লিজ। এখানে ওয়েস্টার্লি যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। এবার এখানে রয়েছে পামির মালভূমি। এই পামির মালভূমি কি হয়, এই পামির মালভূমি কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। এই উত্তরায়ণ যখন হয়, অর্থাৎ এই যে গ্রীষ্মকাল, ভারতে যখন গ্রীষ্মকাল চলছে, তখন কি হয়, এই যে পামির মালভূমি, এই
পামির মালভূমি প্রচুর পরিমাণে হিটেড হয়ে যায় এবং একটা ইঞ্জিনের মতো কাজ করে, মানে ইঞ্জিন যেভাবে হিট ইঞ্জিন যেভাবে গরম হয়ে যায়, ঠিক এখানে প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এবং গরম হয়ে যাওয়ার ফলে কি হয়, এখানে একটা বায়ুর একটা মানে খুব খামখেয়ালিপনা, খুব জোট মানে মানে বায়ু ছুটে বেড়ায়, এক কথায় বায়ু ছুটে বেড়ায়, বায়ুর একটা গোলচক্র তৈরি হয়, ছুটে বেড়ায়। ঠিক তখন কি করে, এই যে পামির মালভূমি গরম হয়ে যাওয়ার ফলে এই যে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, এই জেটের একটা অংশকে নিজের মধ্যে টেনে নেয়। এই জেট স্ট্রিমটা এইভাবে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু একটা অংশকে, এই এটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে জেট স্ট্রিম, কিন্তু এর একটা অংশকে এই পামির মালভূমি নিজের দিকে টেনে নেয়, বা একটা অংশ বা একটা শাখা এই পামির মালভূমির উপর দিয়ে প্রবাহিত হতে হতে চলে আসে। এবার কি করে, এই পামির মালভূমিতে এখানে প্রচুর পরিমাণে বায়ুর গোলার্ধ, বায়ু এদিক ওদিক ছুটে বেড়ায়, দিয়ে কি করে, দিয়ে এই যে শাখাটাকে ওয়েস্টার্লি এর শাখাটাকে নিল, এই শাখাটাকে কিন্তু সে এইভাবে গোল গোল ভাবে ঘোরাতে থাকে এবং ঘোরাতে ঘোরাতে কি করে, একটা 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 এক সময় একটা শাখা ঠিক এই বরাবর হয়ে চায়না দিয়ে, এইদিকে মায়ানমার দিয়ে একটা শাখা ঠিক এই বরাবর বে অফ বেঙ্গল বরাবর এসে ঠিক এইভাবে যেতে 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 এই যে মাদাগাস্কার রয়েছে এখানে, এই মাদাগাস্কারে এসে থেমে যায়। এটার নাম কি, এই যে নতুন একটা বায়ুর প্রবাহ সৃষ্টি হলো, এই যে নতুন একটা বায়ু প্রবাহ সৃষ্টি হলো, এর নাম হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি ইস্টার্লি জেট। ট্রপিক্যাল ইস্টার্লি জেট, ট্রপিক্যাল ইস্টার্লি জেট কিভাবে তৈরি হলো, তাহলে যে সাবট্রপিক্যাল ইস্টার্লি জেটের একটা শাখাকে ধরে নিল পামির মালভূমি এবং সেটাকে সেখানে যেহেতু প্রচুর পরিমাণে বায়ু ছুটে বেড়াচ্ছে গরমে, তাই সেটা একটা রাউন্ডেড চক্রাকারে পাক খেতে খেতে যখন গতিবেগ অনেক বেড়ে গেল, তখন ছিটকে গিয়ে একটা শাখা, এবার এই শাখাটা বেঁকালো কেন, কারণ আমরা জানি যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই একটা শাখা তখন ছিটকে গেল, এই ছিটকে তখন সে এইভাবে ডান দিকে বেঁকে গেল এবং ডান দিকে বেঁকে প্রবাহিত হতে থাকলো। এটার নাম হয়ে গেল তখন কি, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। এই ইস্টার্লি জেট স্ট্রিম কি করে, এই ইস্টার্লি জেট স্ট্রিম যখন বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি দ্বারা প্রবাহিত হয় এবং ইন্ডিয়ান ওশিয়ান দ্বারা প্রবাহিত হয়, এ তখন কি করে, এ এই যে জায়গাটা, এই জায়গাটাকে একটু প্রভাবিত করে এই যে বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি, ইন্ডিয়ান ওশিয়ান, এগুলোকে প্রভাবিত করে এবং এই যে শাখাগুলো যাচ্ছে, বে অফ বেঙ্গলে মৌসুমী বায়ুর বে অফ বেঙ্গলের শাখা, অ্যারাবিয়ান সি এর শাখা এবং মেন যে শাখা, সেই শাখাগুলোতে জলীয় বাষ্পকে বুস্ট আপ করে, মানে জলীয় বাষ্পকে বেশি পরিমাণে পৌঁছাতে সাহায্য করে। জলীয় বাষ্পকে যখন পৌঁছাতে সাহায্য করে তখন কি হয়, তখন এই যে মৌসুমী বায়ুর শাখাগুলো বেশি পরিমাণে জলীয় বাষ্প পায় এবং বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম কি করে, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম এই যে মৌসুমী বায়ুর যে শাখাগুলো রয়েছে, সেই শাখাগুলোকে জলীয় বাষ্প সংগ্রহ করায়, মানে জলীয় বাষ্প সংগ্রহ করে দেয় এবং এই যে মৌসুমী বায়ুর শাখাগুলো, এই শাখাগুলো বুস্ট আপ হয় এবং আমাদের যে ভারত, এই ভারতে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে থাকে। এটাই হচ্ছে ইস্টার্লি জেট স্ট্রিমের কাজ। এবার এবার এইটা এবার 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 কি হলো, এবার তাহলে ভারতে মোটামুটি 15 জুনের মধ্যে গোটা ভারত জুড়ে বর্ষাকাল শুরু হয়ে গেল এবং 15 জুনের পর গোটা ভারত জুড়ে মানে 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 বর্ষাকাল, মানে গরমের শুরুতেই বর্ষাকাল শুরু হলো এবং বর্ষা হতে থাকলো, বিভিন্ন জায়গায় বর্ষা হতে থাকলো এবং এই বর্ষাটা কতদিন পর্যন্ত চলবে, এই যে বর্ষাকাল, এই বর্ষাকাল মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।
সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত গোটা ভারত বর্ষাকালের মধ্যে থাকবে এবং ভারতে যত জলের প্রয়োজন সেগুলো পূরণ হবে। তারপরে আবার কি হবে, তারপরে আবার সাউদার্নাইজেশন শুরু হয়ে যাবে, আবার দক্ষিণায়ন শুরু হয়ে যাবে এবং দক্ষিণায়ন শুরু হলে আমরা কি জানি, দক্ষিণায়ন শুরু হলে আবার মৌসুমী বায়ু অন্যদিকে প্রবাহিত হবে, তখন আর বৃষ্টিপাত হবে না। তো এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন বা সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ড, যেটা সাউথ ওয়েস্ট মনসুন রূপে গিয়ে গোটা ভারতে বা ভারতের সাবকন্টিনেন্টে আছে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে দুটো শাখা, এই দুটো শাখায় কি গোটা ভারতকে করে কি যে বৃষ্টিপাত যোগান দেয়? আসলে তেমন না। এই দুটো শাখা হচ্ছে মেইন ব্রাঞ্চ, কিন্তু দেখা যাচ্ছে যে এখান দিয়ে একটা হালকা একটা শাখা চলে গেল, এই দিক দিয়ে একটা হালকা একটা শাখা চলে গেল, এই সাইডে একটা শাখা চলে গেল যারা ইন্দোনেশিয়াতে বৃষ্টিপাত যোগান দিল, কারণ এই জায়গাটাতে তো গোটা দিয়েই তো মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে এদিক দিয়ে একটা শাখা চলে গেল। এইভাবে শাখাগুলো গিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু মেন দুটো শাখা যেটা ভারতের অনুসারে সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ এবং অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। এই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ এবং বে অফ বেঙ্গল ব্রাঞ্চ গোটা ভারতে বৃষ্টিপাত যোগান দিতে থাকে এবং বর্ষাকালকে চলমান রাখে এবং গোটা ভারতকে বৃষ্টিপাত যোগান দেয়। এবার আমরা এই জায়গাটুকু কেটে দিব এবং এখানে হ্যাঁ আর একটা বিষয়, যে এই যে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে ব্রাঞ্চ গুলো যাচ্ছে, এই ব্রাঞ্চ গুলো কি করে, এই ব্রাঞ্চ গুলো 3 থেকে 10 দিন মানে দেখা যাচ্ছে টানা 2-5 দিন বৃষ্টিপাত দিল, তারপরে দেখা যাচ্ছে 3 থেকে 10 দিনের মধ্যে সে রেস্ট নিল। রেস্ট কেন নেয়? কারণ হচ্ছে যে একবার যখন জলীয় বাষ্প ভারত মহাসাগর থেকে, আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে সেই শাখাগুলোতে যায় জলীয় বাষ্প, তারপরে আবার তো সেগুলো গরম হতে সময় লাগে, আবার জলীয় বাষ্প সংগ্রহ করে দিতে সময় লাগে। সেই সময়টার জন্য কি হয় যে ভারতে একটানা 2-5 দিন বৃষ্টিপাত দেওয়ার পর কিন্তু আবার 3 থেকে 10 দিনের মতো মানে বৃষ্টিপাত বন্ধ থাকে। এই যে 3 থেকে 10 দিনের মতো বৃষ্টিপাত বন্ধ থাকে, এই যে ফেজটাকে বলা হয় ব্রেক অফ মনসুন। ব্রেক মানে কি, আমরা বলি না এতক্ষণ কাজ করলাম এবার একটু ব্রেক নি, মানে রেস্ট নি, তাই এই ঘটনা হচ্ছে ব্রেক অফ মনসুন। মানে কয়েকদিন বৃষ্টিপাত টানা ঘটানোর পর মৌসুমী বায়ু কিছুদিন ব্রেক নেয়, আবার দিয়ে বৃষ্টিপাত ঘটায়। তো এই ঘটনা এবার চলতে থাকলো সেপ্টেম্বর পর্যন্ত বা আগস্টের মিড পর্যন্ত। আগস্টের মিড পর্যন্ত চলার পর আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ু আস্তে আস্তে বর্ষা কমে যাবে, বর্ষা একসময় হারিয়ে যাবে। তো এই যে এটা আমরা জানলাম যে সামার ফেজ। সামার ফেজে তাহলে কোন মৌসুমী বায়ু? সামার ফেজে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন। তাহলে সাউথ ওয়েস্ট মনসুন, এই যে আমরা এতক্ষণ জানলাম যে এই হিট ইঞ্জিন তত্ত্ব, এই এই যে হিট ইঞ্জিন হিসাবে পামির মালভূমি কাজ করছে, আইটিসিজেড মৌসুমী বায়ুকে আকর্ষণ করার কাজ করছে, জেট স্ট্রিম কিভাবে কাজ করছে, এগুলো জানলাম। তোমাদের যে থিওরি গুলো রয়েছে এই থিওরি গুলো তো এইভাবেই কাজ করে, এই থিওরি গুলো তো এইভাবে কাজ করে, থিওরি গুলো এইভাবে কাজ করে। তাই তোমরা থিওরির একটা সাধারণ ধারণা পেয়ে গেলে যে থিওরি গুলো কিভাবে কিভাবে কাজ করছে, তাহলে তোমাদের মুখস্থ করা সহজ হয়ে গেল। থিওরি গুলা যদি থিওরি পড়ে তাহলে থিওরি সহজ হয়ে গেল, তোমার মুখস্থ করবে। তো এই পর্যন্ত আমরা জানলাম। হ্যাঁ, এখানে আমরা এই যে এই ফ্যাক্টর গুলো প্রথমে নিয়েছিলাম, তার মধ্যে নর্দার্নাইজেশন, লোকেশন অফ ইন্ডিয়া, আইটিসিজেড, তারপরে জেট স্ট্রিম, টোপোগ্রাফি হবে হিমালয়া, এদের কাজ কি, এদের প্রভাব কি, এরা কিভাবে মৌসুমী বায়ু তৈরি করে, সবকিছু আমরা জানলাম। কিন্তু এই যে এল নিনো লা নিনা, এই বিষয়টা এখনো জানি না। এল নিনো লা নিনা কি করে? এল নিনো লা নিনা কি তোমরা জানো? আমি সে বিষয়ে ঢুকছি না, আমরা আপাতত এই জায়গাটুকু কেটে দিব। আমরা সাউথ ওয়েস্ট মনসুন সম্বন্ধে জেনে গেলাম, অর্থাৎ গরমের সময় এটা এই সাউথ ওয়েস্ট মনসুনটাকে বলে আমরা মনসুন সিজন, মানে এটাই হচ্ছে মেন মনসুন।
এবার এই যে এই 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 এল নিনো এবং লা নিনাই কিন্তু এই সাউথ ওয়েস্ট মনসুনের ক্ষেত্রে কাজে লাগে। কিভাবে কাজে লাগে? এই যে এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ছবিতে আমরা এশিয়া মহাদেশ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সাউথ আমেরিকা দেখতে পাচ্ছি না। তাই আমরা এখানে একটা সাউথ আমেরিকার মতো করে এঁকে নেওয়ার চেষ্টা করছি। এখানে সাউথ আমেরিকা আমরা এঁকে নিলাম। এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ আমেরিকা। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা তো গোটাটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তো তোমরা এল নিনো লা নিনা সম্বন্ধে জানো। লা নিনা হচ্ছে স্বাভাবিক অবস্থা, মানে এইটা প্রায় মানে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থাতে কি হয়, এই যে এই যে এই যে দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার এই নিচের ধারে চিলি ইত্যাদি জায়গা কয়েকটা থাকে। তো এগুলো কি হয়, এই সময় এই যে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ লা নিনা পরিস্থিতিতে, লা নিনা লা নিনা পরিস্থিতিতে কি হয়, লা নিনা পরিস্থিতিতে এই যে অংশটা, এই অংশটাতে এইচপি হয়, হাই প্রেসার হয়। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে লো প্রেসার সৃষ্টি করে। এটা হচ্ছে লা নিনা, এটা হচ্ছে লা নিনা, লা নিনা, এটা হচ্ছে লা নিনা। এবার এল নিনোর সময়তে কি হয়, যেহেতু এখানে লো প্রেসার সৃষ্টি করছে, লা নিনার সময় যেহেতু লো প্রেসার সৃষ্টি করছে, তাহলে কি হবে, আমরা জানি যে মৌসুমী বায়ু প্রবাহের জন্য লো প্রেসার হওয়া প্রয়োজন, লো প্রেসার হওয়া প্রয়োজন যাতে মৌসুমী বায়ু যেতে পারে সেই দিকে। তো এখানে লো প্রেসার সৃষ্টি হচ্ছে, এখানে ভারতও প্রভাবিত হচ্ছে, ভারতে প্রভাবিত হচ্ছে, ভারতেও প্রভাব পড়ছে লা নিনার। তাই কি হচ্ছে, ভারতে বৃষ্টিপাত ভালো হচ্ছে, অর্থাৎ লা নিনা আমাদের পক্ষে ভালো। এবার 5 বছর 7 বছর অন্তর অন্তর কি হয়, এল নিনোর পরিস্থিতি সৃষ্টি হয়। এল নিনো হচ্ছে লা নিনার উল্টো। কি করে, এল নিনোর সময় কি হয়, এই যে জায়গাটা, এই জায়গাটাতে লো, এই জায়গাটাতে লো প্রেসার চলে আসে এবং এই জায়গাটাতে হাই প্রেসার সৃষ্টি হয়, উল্টিয়ে গেল। এবার আমরা কি জানি, আমরা জানি যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। যেহেতু এখানেও যদি হাই প্রেসার হয়, এখানেও যদি হাই প্রেসার হয়, তাহলে তো মৌসুমী বায়ু যাবে না। তাহলে কি হবে, এল নিনোর সময়তে, এল নিনোর সময়তে বৃষ্টিপাত কম হবে। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে এল নিনোর সময়তে বৃষ্টিপাত কম হবে, এই রিজিয়নটাতে এল নিনোর সময় বৃষ্টিপাত কম হবে। এবার এই বছরটাতে কিন্তু এল নিনোর বছর মানে শুরু হচ্ছে। তাই এই যে বছর এবং এর আগামী বছর 2027 সাল, এই সময়টাতে কিন্তু আমাদের ভারতবর্ষতে, তারপরে বাংলাদেশ, তারপরে এদিকে ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কম হবে। কিন্তু এর আগে যখন লা নিনা ছিল, তখন কিন্তু বৃষ্টিপাত ভালো হচ্ছিল। তাই লা নিনা আমাদের পক্ষে ভালো এবং এল নিনো আমাদের পক্ষে খারাপ। এবং এই কারণে একটা জিনিস, যে এই যে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, এইদিকে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, এইদিকে ইন্দোনেশিয়া রয়েছে। এবং আমরা জানি যে লা নিনার সময়তে এই জায়গাটাতে লো প্রেসার সৃষ্টি হয়, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রচুর হয়। তাই ইন্দোনেশিয়ান রেন ফরেস্ট এখানে তৈরি হয়েছে। আমরা রেন ফরেস্ট কয়টা জেনেছিলাম, আমরা মোটামুটি 3টে গুরুত্বপূর্ণ রেন ফরেস্ট সম্বন্ধে জেনেছিলাম। একটা হচ্ছে অ্যামাজন, অ্যামাজন, আর এদিকে হচ্ছে ইয়েতে আফ্রিকার রেন ফরেস্ট, মাদাগাস্কার রেন ফরেস্ট এবং ইন্দোনেশিয়ান রেন ফরেস্ট। ইন্দোনেশিয়ান রেন ফরেস্টও খুব বিখ্যাত। ইন্দোনেশিয়ান রেন ফরেস্ট মানে তৈরি হওয়ার কারণই হচ্ছে এই লানিনার কারণে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ুর ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই এখানে এখানে ইয়ে হয়েছে, এখানে রেন ফরেস্ট গড়ে উঠেছে। এটাও জাস্ট একটা উদাহরণ দিলাম বা একটা পারস্পরিক বিষয় আলোচনা করলাম। তো আমরা সামার আলোচনা করলাম, আমরা সামার ফেজ আলোচনা করলাম। এবার আসছে উইন্টার ফেজ, এবার আসছে আমাদের উইন্টার ফেজ। উইন্টার ফেজ আমরা তখন কি জানলাম, যে এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু এই দিকে প্রবাহিত হচ্ছিল, এইভাবে এই সোজা এইভাবে যাচ্ছিল।
এই সোজা যাচ্ছিল, কারণ এখানে আইটিসিজেড ছিল, এখানে লো প্রেসার ছিল, এখানে হাই প্রেসার ছিল। এই কারণে মৌসুমী বায়ু উত্তর গোলার্ধতে প্রবাহিত হচ্ছিল, ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছিল। শীতের সময়তে কি হবে? এবার পরিস্থিতি উল্টো হয়ে গেল। বর্ষাকাল শেষ হয়ে গেল, সেপ্টেম্বর পার হয়ে গেল, বর্ষাকাল শেষ হতে চললো। এই সময়তে কি হবে? এই সময়তে এই যে ইয়েটা, এই যে সূর্য, এই সূর্য এখন কিন্তু দক্ষিণ গোলার্ধতে কিরণ দিচ্ছে। দক্ষিণ গোলার্ধতে কিরণ দিচ্ছে, তাহলে কি হবে? তাহলে আইটিসিজেড এখানে চলে আসবে। এই যে আমরা এই রেখাটা টানলাম, এটা হচ্ছে আইটিসিজেড বা হিট ইকুয়েটর, আইটিসিজেড বা হিট ইকুয়েটর, হিট ইকুয়েটর। এটা চলে এলো দক্ষিণ গোলার্ধতে, দক্ষিণ গোলার্ধতে চলে এলো, কারণ এখানে গরম বেশি পড়ছে। এখানে যদি গরম বেশি পড়ে, তাহলে এখানে কি হবে? এখানে লো প্রেসার এবার সৃষ্টি হবে। এখানে লো প্রেসার সৃষ্টি হলো, এবং এখানে কি হবে? এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। এবার আমরা কি জানি? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু চলাচল করে। ঠিক শীতের সময় কি হচ্ছে? শীতের সময় বায়ু আমরা জানি যে ডান দিকে বেগে প্রবাহিত হবে। ডান দিকে যখন বেগে প্রবাহিত হবে, তখন কি হচ্ছে? বায়ু ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে, বায়ু ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে, মানে এই দিকে আসছে। এবার এবার এই দিকে আসছে, এই দিকে আস্তে আস্তে ঠিক আবার যখন ইকুয়েটরে পৌঁছে যাবে, তখন আবার এই সোজা ঘুরে যাবে, বাম দিকে বেঁকে গেল, বাম দিকে বেঁকে গিয়ে আবার আসতে চাইবে কোথায়? এই আইটিসিজেড এর দিকে। এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে শীতের সময়, এখন শীতকাল চলছে, এখানে ভারতে চলছে শীতকাল, এবং এখানে চলছে গ্রীষ্মকাল, এখানে গ্রীষ্মকাল চলছে, এখানে গ্রীষ্মকাল চলছে, এবং ভারতে আমরা এখন উইন্টার ফেজ আলোচনা করছি। উইন্টার ফেজে কি হচ্ছে? উইন্টার ফেজে বায়ু প্রবাহ কিন্তু এইভাবে আসছে। এবার বায়ু প্রবাহ উল্টো দিকে আসছে। আমরা তখন দেখছিলাম যে বায়ু প্রবাহ এই দিক যাচ্ছিল, এখন আসছে উল্টো দিকে, এখন আসছে উল্টো দিকে। উল্টো দিকে যেহেতু আসছে, কোন দিক থেকে আসছে? এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে ইস্ট, মানে পূর্ব। তাহলে এই যে বায়ু প্রবাহটা আসছে, তাহলে এটা কি হবে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট কি? নর্থ ইস্ট ট্রেড উইন্ড, যেটাকে আমরা কি হিসাবে জানি? যেটাকে আমরা জানি পূবালী বায়ু হিসাবে, পূবালী বায়ু। এবার এই পূবালী বায়ুটা, এই যে পূবালী বায়ু, বাণিজ্য বায়ু চলছে, এটাই তখন, এই যে এই রূপটাই তখন পরিবর্তন হয়ে যায় নর্থ ইস্ট ট্রেড উইন্ড রূপ, এই মনসুন উইন্ড রূপে, মনসুন উইন্ড রূপে। তাহলে এখানে কি ঘটলো? এখানে ঘটলো যে নর্থ ইস্ট ট্রেড উইন্ড সমান সমান নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন। তাহলে শীতের সময় কি হচ্ছে? নর্থ ইস্ট মনসুন এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, এই দিকে বরাবর প্রবাহিত হচ্ছে। এবার এখানে আরেকটা বিষয়, এখানে এই নর্থ ইস্ট মনসুনকে প্রবাহিত করে, এখানে এইচপি চলছে, যেহেতু শীতকাল সেহেতু এইচপি চলছে। এই এইচপি বা হাই প্রেসারকে আরো বৃদ্ধি পাওয়ায় কে? ওই আরেকটা জেট স্ট্রিম, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। সেটা এখন কি করে? আমরা কি জানি? আমরা জানি যে যখন যখন নর্দার্নাইজেশন এবং সাউদার্নাইজেশন হয়, তখন কি করে? এই যে ইয়েগুলা, এই যে আমরা হ্যাডলি, ফেরেল, পোলার শেল জেনেছিলাম, তো এই যে এখানে ধরো স্বাভাবিক অবস্থায় এই জায়গায় ছিল ফেরেল শেল, এই জায়গায় ছিল হ্যাডলি শেল, তাই এই বরাবর সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি প্রবাহিত হচ্ছিল, এই বরাবর সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি প্রবাহিত হচ্ছিল। এবার তখন নর্দার্নাইজেশন ছিল, গ্রীষ্মকাল ছিল। এবার যখন শীতকাল হবে, এখানে
এবং এই দিকে গ্রীষ্মকাল হবে, দক্ষিণ গোলার্ধতে গ্রীষ্মকাল হবে, তখন এই যে শেলগুলো, এই যে হ্যাডলি শেল, ফেরেল শেল, এরাও কিন্তু একটু সরে আসবে। কিভাবে একটু সরে আসবে? ধরে নাও এখন এখানে আছে ফেরেল শেল, এখানে আছে হ্যাডলি শেল, একটু উদাহরণ সরে এলো। এটা শুধুমাত্র আমি বোঝানোর জন্য বলছি যে হ্যাডলি শেল তো আরো এই দিকে থাকে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে হ্যাডলি শেল এবং ফেরেল শেল ধরো এই বরাবর আছে। তাহলে এবার এবার আমরা জানি যে হ্যাডলি শেল এবং ফেরেল শেলের মাঝ বরাবর কিন্তু ট্রেড উইন্ড প্রবাহিত হয়। তাহলে এখন ট্রেড উইন্ড কোন বরাবর যাবে? এই জেট স্ট্রিম কোন বরাবর যাবে? এখন যাবে জেট স্ট্রিম ঠিক এই বরাবর। এবার আমরা রুলার দিয়ে আঁকছি। এবার কি হবে? এই জেট স্ট্রিম এই বরাবর যাবে, এই বরাবর আসছে, এই বরাবর জেট স্ট্রিম আসছে, এই বরাবর জেট স্ট্রিম আসছে। এবার আমরা কি জানি? এখানে তো হিমালয়ার রয়েছে, জেট স্ট্রিম তো আর হিমালয়কে ভেঙে দিয়ে যেতে পারছে না। তাহলে কি করবে? এই যে জেট স্ট্রিম, এই জেট স্ট্রিম দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি হবে? এইভাবে একটা শাখা ভাগ হয়ে যাবে এবং আর একটা শাখা এই দিকে ভাগ হয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে। এই জেট স্ট্রিমের কাজ কি? এই যে ভারতের উপর দিয়ে প্রবাহিত হতে থাকলে এই জেট স্ট্রিম কি করে? এই জেট স্ট্রিম এই যে এইচপি সৃষ্টি হয়েছে, হাই প্রেসার সৃষ্টি হয়েছে ভারতে, এই হাই প্রেসারকে আরো বেশি বাড়িয়ে তোলে। মানে হাই প্রেসারের প্রভাবকে আরো বেশি বাড়িয়ে তোলে, মানে বৃষ্টিপাত হতেই দিবে না। এখানে গ্রাউন্ডেও হাই প্রেসার চলছে, মানে মানে ইয়েতে এই যে কন্টিনেন্টাল বডি অর্থাৎ মাটিতেও এখন মাটির কাছাকাছিতেও হাই প্রেসার চলছে। আর এই যে জেট স্ট্রিম, এই জেট স্ট্রিম এসে আকাশেও এইচপি তৈরি করে দিল, আকাশেও এইচপি তৈরি করে দিল। তাহলে চারিদিক যখন নিচে উপরে সব জায়গায় হাই প্রেসার চলছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তো নেই, আর হচ্ছেও না। এই যে এই 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 যে এই যে দুটো শাখা ভাগ হলো, এর নিচের শাখা হচ্ছে সাউথ এবং এটা হচ্ছে নর্থ ব্রাঞ্চ এবং সাউথ ব্রাঞ্চ, এটা হচ্ছে ওয়েস্টার্লি, এটা হচ্ছে ওয়েস্টার্লি, এটা হচ্ছে ওয়েস্টার্লি। এখানেই তোমরা আগের ঘটনার সাথে লিঙ্ক করতে পারো। যখন আবার গ্রীষ্মকাল আসবে তখন এই যে ওয়েস্টার্লি এই দিকে মুভমেন্ট করবে, তখন যখন যাবে তখন এই যে শাখাটা, এই শাখাটাই কিন্তু এই পামির মালভূমি এখানে ঘুরিয়ে ধরে নিয়ে জেট স্ট্রিম তৈরি করবে। যেটা গরমের সময় তৈরি করেছিল সেটা হচ্ছে এইভাবে ঠিক তৈরি হয়। তাহলে এখন এসে এখানে লিঙ্ক হয়ে গেল এই বিষয়টা। তাই জেট স্ট্রিম কি করে? এই যে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম যেটা শীতের সময় প্রবাহিত হচ্ছে, এই কি করে? এর কাজ হচ্ছে যে আকাশেও হাই প্রেসার তৈরি করা, বায়ুমণ্ডলেও হাই প্রেসার তৈরি করে রাখা, এবং এবং গ্রাউন্ডে তো হাই প্রেসার আছে, তাই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই শীতের সময়তে বৃষ্টিপাত হয় না। এবার এই নর্থ ইস্ট ট্রেড উইন্ড বা নর্থ ইস্ট মনসুন এবার চলবে আবার মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলার পর আবার যখন উত্তরায়ণ হবে তখন আবার গ্রীষ্মকাল আসবে দিয়ে আবার তখন সাউথ ওয়েস্ট মনসুন সৃষ্টি হবে। সাউথ ওয়েস্ট মনসুন যখন সৃষ্টি হবে দিয়ে আবার বৃষ্টিপাত হবে, আবার বৃষ্টিপাত শেষ হলো, বর্ষাকাল শেষ হলো, দিয়ে আবার এই নর্থ ইস্ট মনসুন শুরু হবে। এইভাবে এই সাইকেলটা সারা বছর চলতে থাকে। তাহলে এই যে নর্থ ইস্ট ট্রেড উইন্ড বা নর্থ ইস্ট মনসুন, এই মনসুনটাকে আরেকটা নাম হয়, সেটা হচ্ছে রিট্রিয়েটিং মনসুন। রিট্রিয়েটিং মনসুন রিট্রিয়েটিং মনসুন বা পশ্চাৎগামী বা ফিরে আসা মৌসুমী বায়ু। মানে মৌসুমী বায়ুটা প্রথমে গ্রীষ্মের সময় গিয়েছিল এইভাবে, আবার ফিরে আসছে ঠিক এইভাবে। তাহলে এটাকে বলা হচ্ছে পশ্চাৎগামী মৌসুমী বায়ু বা রিট্রিয়েটিং মনসুন। এটার আরেকটা নাম, নর্থ ইস্ট মনসুনের আরেকটা নাম হচ্ছে রিট্রিয়েটিং মনসুন। এটা অনেক সময় পড়ে, 2 মার্কের জন্য পরীক্ষাতে পড়ে যে হোয়াট ইজ রিট্রিয়েটিং মনসুন বা পশ্চাৎগামী মৌসুমী বায়ু। তাহলে পশ্চাৎগামী মৌসুমী বায়ু আলাদা কোনো জীবজন্তুর নাম নয়, এটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন উইন্ডের একটা নাম। কারণ মৌসুমী বায়ুটা গিয়েছিল এইভাবে, ফিরে আসছে এইভাবে, তাই এর নাম হচ্ছে রিট্রিয়েটিং মনসুন। তাহলে রিট্রিয়েটিং মনসুন কি জিনিস তোমরা জানলে। এবার এখানে আরেকটা বিষয়, আমরা
আমরা এখানে হিমালয়ের বিষয়টা আলোচনা করছিলাম। এই যে হিমালয়, এই হিমালয় পর্বতমালা রয়েছে, হিমালয় পর্বতমালা অঞ্চল রয়েছে, এই হিমালয় পর্বতমালা অঞ্চল খুব গুরুত্বপূর্ণ কাজ করে মনসুনের ক্ষেত্রে। তোমাদের যদি পরীক্ষাতে আসে যে নর্থ ইস্ট মানে মনসুনের ক্ষেত্রে হিমালয় পর্বতমালার প্রভাব কি, তাহলে তোমরা কি লিখবে? তাহলে লিখবে যে হিমালয় পর্বতমালা আছে বলেই, মানে এটা হচ্ছে মেন কনসেপ্ট। তোমরা আরো বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখবে, বই পড়ে তোমরা নোট তৈরি করবে, কিন্তু মেন বিষয় কি, মেন বিষয়টা হচ্ছে হিমালয় পর্বতমালা কি করে। হিমালয় পর্বতমালায় যে সাউথ ওয়েস্ট মনসুন গ্রীষ্মের সময় আসে, সেই গ্রীষ্মের সময় আসা মনসুনটাকে উত্তর দিকে যেতে দেয় না, ভারতের মধ্যেই থামিয়ে রাখে। ভারতের মধ্যে থামিয়ে রাখার ফলে কি হয়, ভারতে বৃষ্টিপাতটা হয়, উত্তর দিকে যেতে দেয় না। এটাই হচ্ছে হিমালয় পর্বতমালার মেন কাজ মৌসুমী বায়ুর ক্ষেত্রে। তাহলে হিমালয় পর্বতমালার মেন কাজ জানলে, আর এই যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালাই হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন আসে, এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা তোমাদের ফুল ফর্মে আসে না, এইভাবে আসে, হোয়াট ইজ এনএলএম। এনএলএম কি জিনিস? এনএলএম মানে হচ্ছে নর্দার্ন, নর্দার্ন লিমিট অফ, লিমিট অফ মনসুন। নর্দার্ন লিমিট অফ মনসুন, এটা 2 মার্কের শর্ট প্রশ্নতে আসে যে নর্দার্ন লিমিট অফ মনসুন বা এনএলএম কি জিনিস। এনএলএম মানে হচ্ছে হিমালয়কে বোঝায়, যে হিমালয় পর্বতমালা হচ্ছে মনসুনের লাস্ট লিমিট, উত্তরের শেষ লিমিট, এর পরে আর মৌসুমী বায়ু উত্তরে যেতে পারে না, তাই হিমালয় পর্বতমালাকে এনএলএম বা নর্দার্ন লিমিট অফ মনসুন বলা হয়। এটা 2 মার্কের জন্য আসে। তাহলে এই বিষয়টা হয়ে গেল। তাহলে আমরা কিভাবে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, কিভাবে, হ্যাঁ জেট স্ট্রিমের বিষয়টা, জেট স্ট্রিমের বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই। এই যে জেট স্ট্রিমটা গিয়েছিল, এই গিয়েছিল শীতের সময়, এটা যাচ্ছে, এটা হচ্ছে কি সাব ট্রপিক্যাল, সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি। এই ওয়েস্টার্লি কি করে, এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, কারণ এর আগের বার পরীক্ষাতে পড়ে গিয়েছিল, তাও আমি বুঝিয়ে দিচ্ছি যে ওয়েস্টার্লি কি করে। এই ওয়েস্টার্লি আগে থেকে তো শীতের সময়তে, শীতে আমাদের এখানে যখন শীত চলে, আগে থেকে এখানে এইচপি, গ্রাউন্ডে এইচপি চলছে, এই আকাশেও মানে বায়ুমণ্ডলেও এইচপি শুরু করে। এবার যেহেতু 2 জায়গাতেই এইচপি চলছে, হাই প্রেসার চলছে, তাই এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বৃষ্টিপাত কোনো মতেই হবে না, বৃষ্টিপাত কোনো মতেই হচ্ছে না। এটা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। তাহলে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম কি করে, যে শীতের সময় ভারতকে শুষ্ক রাখে, এটা হচ্ছে এর কাজ, ইম্প্যাক্ট, প্রভাব। আর এবার এবার এই যে এখান থেকে তৈরি হলো ইস্টার্লি, এই ইস্টার্লি কি করে, এই ইস্টার্লি কি করে, এই ইস্টার্লি করে কি, এই যে মনসুনের শাখাগুলি এই দিক দিয়ে যাচ্ছিল, এই দিক দিয়ে যাচ্ছিল, এই শাখাগুলোকে বুস্ট আপ করে, মানে জলীয় বাষ্প সংগ্রহ করায়। তাই দুটোর ভিন্ন কাজ, তাই দুটোর ভিন্ন কাজ, তাই এটাই হচ্ছে প্রভাব, মেন বিষয়। তাহলে আমরা মনসুন সম্বন্ধে জানলাম, যে মনসুন কিভাবে সৃষ্টি হয়, কিভাবে প্রবাহিত হয়, কিভাবে চলাচল করে, মৌসুমী বায়ুর উপর এই যে বিষয়গুলো, এগুলো ফ্যাক্টর বা নিয়ন্ত্রণ কিভাবে করে। আমরা জানলাম মৌসুমী বায়ু কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কিভাবে গ্রীষ্ম বর্ষা, শীতকাল এবং গ্রীষ্মকাল সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু ঘিচিমিচি বিষয় আমি জানি, এই বিষয়টা কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো তোমরা কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আর একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। এর পরের ভিডিওতে অন্য একটা আলোচনা করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই।